মন্ত্রিসভার যে রদবদল, রাষ্ট্রপতি নির্বাচন, সব মিলায় এখন বিএনপি একটা গিয়ারে আছে যে তার নিজস্ব রাষ্ট্রপতি, টেনশন কম। আগে শাহাবুদ্দিন ছিলেন, অভিযোগ আছে যে তিনি মাঝে মধ্যে শেখ হাসিনার সঙ্গে কথাও বলতেন। এগুলির অবশ্য প্রমাণিত কোনো তথ্য নেই, কিন্তু তারপরও তিনি শেখ হাসিনা আমলের রাষ্ট্রপতি। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির একজন পরীক্ষিত সৈনিক, পরীক্ষিত নেতা, তিনি রাষ্ট্রপতি। সেই অর্থে তারেক রহমান অনেক নির্ভর। দলের পুনর্গঠন হয়েছে, কিন্তু তারপরও দলের অনেক নেতা কিন্তু বাদ পড়েছে, যারা 15 বছর বাংলাদেশে আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিল। শামসুজ্জামান দুদু, তিনি এমপিও না, তিনি মন্ত্রীও না। তারপরে আরো অনেকজন, মোয়াজ্জেম হোসেন আলাল, তিনিও নেই। হাবিবুন নবী সোহেল, তিনিও কোথাও নেই। আমানুল্লাহ আমান কেবল মাত্র স্থায়ী কমিটির সদস্য হতে পেরেছে। এছাড়াও সিনিয়র নেতাদের মধ্যে অনেকে ক্ষোভে ফুঁসছেন, যেমন নজরুল ইসলাম খান, তিনি উপদেষ্টা কেবল। তারপরে মির্জা আব্বাস, তিনি অসুস্থ, কিন্তু তারপরে যখন সুস্থ ছিলেন তিনি তো মন্ত্রী হতে পারেননি। দলের সিনিয়র এবং তারপরে মাঝারি মানের বেশ কিছু নেতা আছে। আসাদুজ্জামান রিপনের কথাও বলা যায়, খায়রুল কবির খোকনের কথা বলা যায়, নাজিমউদ্দিন আলমের কথা বলা যায়, আরো অনেক। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া বেশ কামরুজ্জামান রতন, এরা তরুণ, পরিচিত, দলের সর্বস্তরের নেতাকর্মীরা তাদেরকে চেনে জানে। তাদের অনেকেই কিন্তু নেই। সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব না, কিন্তু মন্ত্রিসভার এমন কিছু সদস্য আছেন যারা আসলে বাংলাদেশে অন্তত আন্দোলন সংগ্রামে ছিলেন না, পরিচিত মুখ না। তারা দলের তৃণমূল থেকে সংগ্রাম আন্দোলন করে মন্ত্রী হয়েছেন এমনটাও না। সেই কারণেই দলের মধ্যে কিন্তু একটা ধুমায়িত ক্ষোভ বিক্ষোভ আছে। সেটা অনেকটা মিনিমাইজ করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। সিনিয়রদের মধ্য থেকে মঈন খান, যার হবার কথা ছিল না, তাকে আনা হয়েছে, একটা সম্মান দেওয়া হয়েছে। উনি যে খুব অ্যাক্টিভলি রোল প্লে করতে পারবেন সেটাও না। তো সব মিলায় একটা মিশ্র অবস্থা, দলের একটা মিশ্র অবস্থা কিন্তু রয়েছে। দলের কেউ কেউ একেবারেই বলা যায় নবীন নেতা, তারা একাধিক মিনিস্ট্রিতে খুব দায়িত্বশীল জায়গায়, ক্ষমতা ধর জায়গায় তারা অবস্থান করছেন, কিন্তু আবার অনেকে মিনিস্ট্রি পাননি, যেখানে একজন একাধিক মিনিস্ট্রি আছে, অনেকে নেই। এইগুলো নিয়ে বিএনপির মধ্যে তোলপাড় হচ্ছে। বিএনপির এখনো যুবদল, ছাত্রদল বা বিভিন্ন পর্যায়ের কমিটিগুলো নিয়েও ক্ষোভ বিক্ষোভ আছে। তারা অন্তত কমিটিতে গুরুত্বপূর্ণ স্থান পাবে কিনা সেটা নিয়েও দুশ্চিন্তা। দলের দুশ্চিন্তা যে এমন নেতাকে দায়িত্ব দেওয়া হবে না যিনি আবার চাঁদাবাজি, দুর্নীতি, এলাকায় মাস্তানি, মাফিয়াগিরি এইসবের মধ্যে যুক্ত না হয়। অনেকগুলো চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জগুলো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর না থাকার কারণে তারেক রহমানকে সামলাতে হবে। ফলে এই মন্ত্রিসভার পুনর্গঠন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়া মাত্রই দল খুব সংগঠিত হয়ে গেছে, দলের আভ্যন্তরীণ কোনো সমস্যা নেই, এটা কিন্তু বলা যাবে না। দল অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, চড়াই উতরাই পার হচ্ছে। সেই চড়াই উতরাই পার হওয়ার মধ্যে 6 মাসের মধ্যে পরিবর্তন যখন হয়েছে, তখন এটা মনে করার একটা কারণ আছে যে আগামী 6 মাসের মধ্যে হয়তো আবারও পরিবর্তন হবে, তার আগেও হইতে পারে, তার পরেও হইতে পারে। তার মানে দলের একটা বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। টেস্ট কেস তারেক রহমান দায়িত্ব দিয়ে দিয়ে দেখছেন যে সে তার পারফর্ম করতে পারে কিনা। এর মধ্যে কয়েকজন খুব ভালো পারফর্ম করছেন, আবার অনেকে কোনো খবরই নেই, এমনও আছে, সেগুলো নজরে আছে। তো যাই হোক, দলের মধ্যে একটা কিন্তু টানা পোড়ন সেটা কিন্তু একেবারে শেষ হয়ে গেল এটা বলা যাবে না।
এর মধ্য দিয়েই দেখা যাবে যে দল কতখানি গতিশীল হতে পারে। সবচেয়ে বড় কথা হলো, সকল মানুষের যেই অভিযোগ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের যে অভিযোগ, ব্যবসায়ীদের তাদের চাঁদাবাজি, দুর্নীতি, দখল, এইগুলি বন্ধ হওয়া, পুলিশ কত অ্যাক্টিভলি ন্যায় বিচার করতে পারে, দল সেখানে রোল প্লে করতে পারে কিনা, সেগুলোর উপর নির্ভর করবে দলের ভাবমূর্তি কতটা উজ্জ্বল হবে। দল যত তার ভাবমূর্তি হারাবে লোকাল পর্যায়ে, এই সুযোগটা কিন্তু অটোমেটিকভাবে জামাতের দিকে হেলবে। এবং সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ এই মেয়র নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন। দল যদি ভালো না করতে পারে তাহলে আস্তে আস্তে কিন্তু মেয়র, বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এগুলি কিন্তু আস্তে আস্তে অন্য দলের হাতে চলে যাবে। ফলে দল কিন্তু এখনো কঠিন চ্যালেঞ্জ আছে এবং সামনের সেটিগুলো তার মোকাবেলা করতে হবে।